আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্বিনেটরিক্স। কম্বিনেটরিক্সের আন্ডারে অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার পড়ে। একটা হচ্ছে তোমার কম্বিনেশন, আর একটা হচ্ছে পারমুটেশন। বেসিক জিনিসগুলো প্রথমে আমরা একটু বলে দেবো। এক নাম্বার হচ্ছে যেটা ছিল n সংখ্যক এলিমেন্ট থেকে r সংখ্যক এলিমেন্ট নিয়ে যত রকমের অ্যারেঞ্জমেন্ট করা যায় সেইটা হতো npr হতো। npr কে দুভাবে ভাঙা যেত। একটা হচ্ছে তোমার এটা, অথবা আমরা এটাও লিখতে পারতাম। আর যদি n সংখ্যক এলিমেন্ট থেকে n সংখ্যক এলিমেন্ট নিয়ে অ্যারেঞ্জমেন্ট হতো, সেটা ন্যাচারালি npn হতো, যার ভ্যালু হতো ফ্যাক্টোরিয়াল n। এগুলো আমরা শিখেছিলাম। এই দুটোর ক্ষেত্রেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে রিপিটেশনস আর নট অ্যালাউড। অর্থাৎ এই যে আমরা r সংখ্যক এলিমেন্টকে নিচ্ছি বা n সংখ্যক এলিমেন্ট আছে, এগুলোর মধ্যে কোথাও কোনো রিপিটেশন নেই। এগুলোর মধ্যে কোথাও কোনো রিপিটেশনস নেই। এটা আমরা 11-এ থাকাকালীনই করেছিলাম। এবার আসলে যদি রিপিটেশনস থেকে যায়, মানে সাপোজ যদি তোমার এরকম হয় যে এ এ এ, বি বি, সি সি, ডি ই এফ, এদের সবাইকে নিয়ে যদি আমার অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হয়, সেক্ষেত্রে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হয়ে যেতে পারবো 3 2 5 2 7 3 10, মানে ফ্যাক্টোরিয়াল 10 বাই রিপিটেশন যেগুলো আছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা ছিল হচ্ছে তোমার রিপিটেশনস হয়ে গেলে যেটা আমরা করতাম, রিপিটেশনস চলে আসলে যেটা আমরা করতাম। তাহলে এটা ছিল তো পারমুটেশন, এটা আমরা সকলেই জানি। কম্বিনেশনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল যে n সংখ্যক এলিমেন্ট থেকে r সংখ্যক এলিমেন্ট নিয়ে যত রকমের সিলেকশন করা যায়, অ্যারেঞ্জমেন্ট করার কোনো দরকার নেই, অনলি সিলেকশন, সেইটা হতো এনসিআর। এনসিআর ইকুয়াল টু হয়ে যেত ন্যাচারালি এটা। বা তুমি এটাকে এভাবেও ভাঙতে পারো, তুমি ওকে এভাবেও ভাঙতে পারো। এইটাকে হচ্ছে আমরা বলতাম এনসিআর। তাহলে এটা কি ছিল, n সংখ্যক এলিমেন্ট থেকে যদি আমরা 8 সংখ্যক এলিমেন্ট নিয়ে সিলেকশন করি, নাম্বার অফ সিলেকশন হয়ে যেত হচ্ছে তোমার NCR।
এগুলো আমরা 11-এ থাকাকালীনই শিখেছি। আমরা এখানে মেনলি যেটা করাবো জয়েন্টের গ্রুপে সেটা হচ্ছে স্পেশাল কেসেস। স্পেশাল কেসেস প্রথমে যে কেসটা নিয়ে আলোচনা করব আমরা সেইটা হচ্ছে তোমার নাম্বার অফ পজিটিভ integer solutions of an equation ধরো এটা অর্থাৎ এই ইকুয়েশনটার কতগুলো পজিটিভ ইন্টিজার সলিউশন আছে প্রথম আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার আগে আমি একটা ছোটখাটো ইনস্ট্যান্স নেব। ধর আমাকে বললো ফাইন্ড নাম্বার অফ সলিউশনস অফ বললো এইটা কতগুলো তোমার সলিউশন আছে। তুমি কি করবে এটা সলিউশন বার করার সময়তে এই যে 10 যেটা রয়েছে 10টাকে তুমি 10খানা একে ভাঙো। ধরো এখানে একটা প্লাস দিলে এখানে একটা প্লাস দিলে তাহলে সেটা যেই দিচ্ছ তুমি তাহলে সেখান থেকে দেখো একটা সলিউশন তুমি পাচ্ছ। এটার ধরুন 2, এটার ধরুন তুমি পাচ্ছ 3 2 5, এটার ধরুন পাচ্ছ তুমি 3। তার মানে একটা সলিউশন পাচ্ছ 2 5 3। আবার ভাবো প্লাসটাকে যদি তুমি এখানে নিয়ে চলে আসো আচ্ছা এটা এখানে আর একটা 1 বাড়িয়ে দাও 10 হয়নি এখানে না ঠিক আছে। ধরো মাঝের প্লাসটাকে এখানে নিয়ে চলে এসছো এখানে একটা প্লাস এনেছো তাহলে দেখো এটার ধরুন সলিউশন হয়েছে 1, এটা দেখো হয়েছে তোমার 4 আর এটা দেখো হয়েছে তোমার 5। 1 4 5 এরকম একটা সলিউশন হয়েছে। তার মানে একটা জিনিস ফলো করো এই যে তোমার দুটো প্লাস আছে এই যে তোমার দুটো প্লাস আছে এই প্লাসগুলো যত রকম ভাবে এই জায়গাগুলোতে বসতে পারবে দুটো প্লাস যত রকম ভাবে এই জায়গাগুলোতে বসতে পারবে ততগুলোই কিন্তু দেখো সলিউশন হবে। দেখো এই একটা সলিউশন বেরিয়েছে এই একটা সলিউশন বেরিয়েছে এরকম ভাবে আরো অনেক সলিউশন বেরোবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একটা কনসেপ্ট কাজ করবে যে দুটো প্লাসকে তুমি কতভাবে প্লেস করতে পারছো। কোথায় তুমি প্লেস করবে এই জায়গাগুলোতে। তাহলে তুমি দেখো এইরকম কতগুলো জায়গা আছে। তাহলে দেখো তোমার জায়গা রয়েছে 10টা একের মাঝখানে 9টা প্লেস রয়েছে। সেখানে তোমাকে কতগুলো প্লাসকে বসাতে হবে দুটো প্লাসকে বসাতে হবে। তাহলে 9টা প্লেসে দুটো প্লাসকে তুমি বসাতে পারবে কত ভাবে 9p2 রকম ভাবে। 9টা জায়গাতে দুটো জিনিসকে 9p2 রকম ভাবে বসানো যায়। কিন্তু ভাবো এই প্লাসগুলোকে যেহেতু দেখতে সমান দেখতে একই
তুমি চিন্তা করো, এই প্লাসটাকে যদি তুমি এখানে নিয়ে আসো বা এই প্লাসটাকে যদি তুমি এখানে নিয়ে চলে আসো, তার দরুন কিন্তু তোমার সলিউশন চেঞ্জ হবে না। তার মানে এই দুটো প্লাসের নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা কত, ফ্যাক্টোরিয়াল 2 সংখ্যক অ্যারেঞ্জমেন্ট, সেইটা এর মধ্যে বেশি হয়ে ঢুকে রয়েছে। বাদ দিতে গেলে আমাকে ডিভিশন করতে হবে, তাহলে তোমার এতগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে। এই জিনিসটাই তো অ্যাকচুয়ালি তোমার 9C2, এই জিনিসটাই তো তোমার অ্যাকচুয়ালি 9C2। প্রসঙ্গত বলে রাখি, অ্যান্ডেল লজিক থাকা মানেই তোমার মাল্টিপ্লিকেশন আসবে, অরেল লজিক থাকা মানেই তোমার প্লাস আসবে। অ্যান্ডেল লজিক মানে মাল্টিপ্লিকেশন আসবে, অরেল লজিক থাকা মানে তোমার প্লাস আসবে। তাহলে আমরা কি দেখলাম, নটা প্লেসে দুটো প্লাসকে কত রকম ভাবে বসাতে পারি, 9C2 রকম ভাবে। তার মানে 9C2 রকমই কিন্তু সলিউশন তৈরি হবে। তাহলে তুমি এটার সাথে আমি যেটা আগে লিখেছি অর্থাৎ এই এন্ট্রিটাকে তুলনা করো, তাহলে এর নাম্বার অফ সলিউশন ভাবো কত হওয়া উচিত, যেহেতু 8 সংখ্যক। আচ্ছা, একটা কাজ করো, তো উল্টো করো, মানে এটাকে n করো, ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভাবো এটার কতগুলো সলিউশন তোমার আসা উচিত। দেখো, এখানে 10 থাকলে এটা 9 হচ্ছিল, তিনটে ভ্যারিয়েবল থাকলে এটা 2 হচ্ছিল। তাহলে বুঝতেই পারছি এখানে যদি n থাকে তাহলে n-1 হবে, c এখানে যেহেতু r রয়েছে তাহলে r-1 হবে। তাহলে এর নাম্বার অফ সলিউশন কত হয়ে যাবে, n-1 c r-1। তাহলে এই গোটা জিনিসটাকে আমরা এখন থেকে ফর্মুলা হিসেবে মনে রাখবো যে এর নাম্বার অফ সলিউশন হচ্ছে n-1 c r-1। খেয়াল রাখতে হবে এটা কিন্তু পজিটিভ ইন্টিজার সলিউশন, মানে x y z, মানে এক্ষেত্রে যেমন কি আছে, x1 x2 x3 ডট ডট করতে করতে xr পর্যন্ত, এরা সবাই কিন্তু তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এরা সবাই কিন্তু তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা এখন থেকে ফর্মুলা হিসেবে মনে রাখবো। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিজার সলিউশন। এর সাথে তফাৎ বুঝতেই পারছো, নন নেগেটিভ ইন্টিজার মানে ভ্যারিয়েবল গুলো এক বা একাধিক কিন্তু জিরোও হতে পারে। তাহলে আমরা এখন ঢুকি যেটার মধ্যে সেটা হচ্ছে নাম্বার অফ নন নেগেটিভ integer solution of the equation এটা। নাম্বার অফ নন নেগেটিভ ইন্টিজার সলিউশন অফ দ্য ইকুয়েশন এটা, যেখানে বুঝতেই পারছো এই কোয়ান্টিটি গুলো এরা সবাই তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে এইবার আমরা এটাকে বার করবো। আগেরটার সাথে এটা তফাৎ বুঝতেই পারছো, আগেরটার ক্ষেত্রে ওরা সবাই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 ছিল, আর এটার ক্ষেত্রে ওরা সবাই কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমি করছি কি, x1 ইকুয়াল টু ধরছি u1 মাইনাস 1, x2 ইকুয়াল টু ধরছি u2 মাইনাস 1, এরকম করতে করতে xr
ইকুয়াল টু ধরছি ইউআর মাইনাস ওয়ান। চিন্তা করো x1 যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে ইউআর নিশ্চয়ই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে, u2 ও তাই, ইউআরও কিন্তু তাই। তাহলে একটা কাজ করো, তুমি এই x1 x2 x3 গুলোর জায়গাতে এগুলোকে সাবস্টিটিউট করে দাও। তাহলে x1 এর জায়গাতে বসালাম, x2 এর জায়গাতে বসালাম, x3 এর জায়গাতে বসালাম, এরকম করতে করতে xr এর জায়গাতে বসালাম ইকুয়াল টু n। তাহলে এটা তোমার হয়ে গেল n প্লাস আর ওয়ান গুলো ওদিকে গেলে। শুধু তাই না, এখানে আর একটা জিনিস কাজ করলে দেখো, সেটা হচ্ছে u1 u2 u3 ডট ডট করতে করতে ur গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এইবার তাহলে ভাবো এর সলিউশন কত হওয়া উচিত। এবার তো এটা আগের এই ফরমেশনে চলে এসছে, দেখো এই ফরমেশনে চলে এসছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হলে কি হতো, n মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। তার মানে এটার ক্ষেত্রে তোমার কি হবে ভাবো, এটার ক্ষেত্রে তার মানে হয়ে যাবে n প্লাস আর মাইনাস ওয়ান, যেহেতু এদিকে n প্লাস আর আছে, সি আর মাইনাস ওয়ান। তার মানে এখন থেকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, সেটা কি, সেটা হচ্ছে এই জিনিসটার নাম্বার অফ সলিউশন তোমার হয়ে যাবে n প্লাস আর মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা এখন থেকে ফর্মুলা হিসেবে মনে রাখবো। ক্লিয়ার? এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটার নাম হচ্ছে মাল্টিনোমিয়াল থিওরেম। এখন আমরা যেটার মধ্যে ঢুকবো সেটার নাম হচ্ছে মাল্টিনোমিয়াল থিওরেম। ধরো তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়েছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হয়তো দিয়েছে 15। এর নাম্বার অফ ইন্টিজার সলিউশন বার করতে বলেছে। যেখানে তোমাকে বাউন্ড তৈরি করে দিয়েছে, x এর ভ্যালু হবে 2 থেকে 7 এর মধ্যে, y এর ভ্যালু হবে 3 থেকে 5 এর মধ্যে, z এর ভ্যালু হবে 0 থেকে 6 এর মধ্যে। এইরকম ধরো তোমাকে বাউন্ড তৈরি করে দিয়েছে, তোমাকে নাম্বার অফ ইন্টিজার সলিউশন বার করতে হবে। এগুলোকে আমরা মাল্টিনোমিয়াল থিওরেম বলে থাকি। তখন আমরা কিভাবে বার করব দেখো, আমি করব কি, দেখব x কত থেকে কতর মধ্যে আছে, 2 থেকে 7। তাহলে যে কোনো কিছুর একটা পাওয়ারে 2 থেকে শুরু করে আপ টু 7 পর্যন্ত লিখব। এবার দেখব y এর পাওয়ারে কত থেকে কত আছে, 3 থেকে 5। তাহলে কি করব, x এর পাওয়ারেই একই ভ্যারিয়েবল, এখানে যদি x নিই তো এখানে x ই নেব, x এর পাওয়ারে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত লিখব। তারপরে দেখব z এর পাওয়ারে কত থেকে কত আছে, 0 থেকে 6। তাহলে কি করব, z এর পাওয়ার 0 থেকে শুরু করে আপ টু ছয় এটাও এক্স পর্যন্ত দিয়ে লিখব। করতে হবে না? হুম, বলো। স্যার সেকেন্ডেরটা ওয়াই হবে না? না, এটাও x হবে, সবকটাই x হবে, ঠিক আছে।
তাহলে লিখবো, লিখে দেখবো এই যে গুণফলটা, এই যে প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টটাতে কোএফিসিয়েন্ট অফ বা সহগ, যেটা আমরা বাংলায় বলতাম, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার, ডান দিকে কত আছে 15, এক্স টু দি পাওয়ার 15 যত হবে সেটাই হচ্ছে তোমার নাম্বার অফ সলিউশন। তুমি বলতে পারো কেন, কেন একটু ভাবো। তুমি এই তিনটেকে গুণ করে কোথায় কোথায় এক্স টু দি পাওয়ার 15 পাচ্ছ ভালো করে স্টাডি করো। দেখো 7 এখান থেকে নিলে, এখান থেকে নিলে 5, 7 5 12, এখান থেকে নিলে 3, তাহলে কত 15 পাচ্ছ না এক্স এর পাওয়ার। তার সাথে তুমি কিন্তু একটা সলিউশনও পাচ্ছ, সেটা কি পাচ্ছ বলতো, 7 5 3, তাহলে একটা সলিউশন পেলে কিন্তু, আর এক্স টু দি পাওয়ার 15 একটা জায়গাতে পেলে। আবার ভাবো যদি তুমি এরকম নিতে 6 নিলে, এখান থেকে 5 নিলে, আর এখান থেকে 4 নিলে, তাহলেও দেখো এক্স টু দি পাওয়ার 15 আসছে না। তার দরুন সলিউশন কি বেরোচ্ছে দেখো, তার দরুন সলিউশন বেরোচ্ছে 6 5 4, তার মানে আর একটা এক্স টু দি পাওয়ার 15, তার দরুন আর একটা সলিউশন পাচ্ছ। এবার আসো, ধরো তুমি 6 নিয়েছো, 6 আর 5 11, আর এখান থেকে 4 নিয়ে নিলে, আর একটা তুমি সলিউশন পেলে। আবার ধরো 6 নিলে, 4 নিলে 10, 10 আর এখান থেকে একটা 5 নিলে 15, আর একটা সলিউশন পেলে। ধরো এরকম ভাবে 31 খানা তুমি সাপোজ সলিউশন, 31 খানা ধরো কেস পেয়েছো, তাহলে 31টা কি হবে, এক্স টু দি পাওয়ার 15 কোএফিসিয়েন্ট হবে তো, মানে গুণ করে করে যতগুলো 31টা জায়গায় যদি তুমি এক্স টু দি পাওয়ার 15 পাও, সেটাই তো এক্স টু দি পাওয়ার 15 সহগ হবে বা কোএফিসিয়েন্ট হবে। আবার ভেবে দেখো, সেটাই কিন্তু নাম্বার অফ সলিউশন হবে। তার মানে কি এই গুণফলটা থেকে, এই প্রোডাক্টটা থেকে এক্স টু দি পাওয়ার 15 কোএফিসিয়েন্ট যত আসবে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 15, সরি, ওইটা নাম্বার অফ সলিউশন। দেখো তো বোঝাতে পারলাম কি না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার এক্স টু দি পাওয়ার 15 মানে বুঝবো কি করে? ওই যে দেখো ডান দিকে 15 আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 15 আছে যেহেতু, আচ্ছা, এটা বুঝা গেছে। বুঝেছো তো। যত হ্যাঁ, থাকবে এক্স এর পাওয়ারে তত তুলতে হবে তোমাকে, ঠিক তার আছে স্যার। কোএফিসিয়েন্টটা হচ্ছে তোমার হয়ে যাবে নাম্বার অফ সলিউশন। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করাই। ধরো তোমাকে বললো 4টে ডাইস থেকে 18 কত রকম ভাবে পাওয়া যায়। তাহলে আমাকে বললো, ধরো বললো এরকম, in how many ways we get 18 from 4 dice। তাহলে এটাকে তো এরকম ভাবাই যেতে পারে, x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডব্লিউ ইকুয়াল টু 18, যেখানে x y z w এরা প্রত্যেকে 1 থেকে শুরু করে 6 এর মধ্যে লাই হচ্ছে। এইখানে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 18 যত হবে, না, এটা নাম্বার অফ সলিউশন যত হবে, এটার নাম্বার অফ সলিউশন যত হবে, ভেবে দেখো সেটাই তো আমার অ্যান্সার হওয়ার কথা। দেখো তো এটা বুঝলে কিনা। স্যার এক্স ওয়াই জেড ডাব্লিউ কি করে 1 থেকে 6 এর মধ্যে লাইক হচ্ছে আমাকে একটু আগে দেখো বাবু, বলবেন? তুমি যখন 4টে ডাইসকে থ্রো করবে, ডাইস গুলোতে যে নাম্বার গুলো তুমি ভিজুয়ালাইজ করবে, সেগুলোই তো তোমার এক্স ওয়াই জেড ডব্লিউ।
হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে তাহলে পেরেছি। তারা 1 থেকে 6 এর মধ্যে লাই করবে। এইবারে তুমি ভাবো এটার সাথে তুমি এটাকে তুলনা করো, যেটা আমরা একটু আগে করেছি মাল্টিনোমিয়ালে। এটার সাথে যদি তুমি এটাকে তুলনা করো, x এর পাওয়ার 1 থেকে শুরু করে আপ টু 6 পর্যন্ত যাবে, এই রকম জিনিস কতগুলো আসবে বলো তো? 4টে ডাইস, তার মানে 4টে। চারটে ডাইস। 4টে হবে। আসবে। তাহলে কি হবে? এটা হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এইটাতে কতবার করতে হবে আমাকে ভাবো? কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 18, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হবে আমার নাম্বার অফ সলিউশন। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কারণ এই জিনিসটাই তোমার এখানে যেমন এটা 3 বার এসছিল, যেহেতু 3টে ভ্যারিয়েবল ছিল x y z, এখানে তো 4টে ভ্যারিয়েবল, 4টেরই সেম লিমিট আছে 1 থেকে 6। তাহলে এই একই জিনিস 4বার রিপিট খাবে, তাহলে হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 18 যত হবে, সেটাই তোমার নিশ্চয়ই নাম্বার অফ সলিউশন হয়ে যাবে। তাহলে আমরা এখন বার করি এখান থেকে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 18 কত হয়। তুমি করো কি, এই 3টে নাও আর এই 3টে নাও। প্রথমত তুমি গোটাটা থেকে x কমন নাও, তাহলে x টু দি পাওয়ার 4 হিসেবে বেরোবে। এখান থেকে তোমাকে বার করতে হবে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 18। তাহলে ভালো করে দেখো তো, এটা দিয়ে এটাকে কেটে দিলে বাকি জায়গা থেকে আমাকে x টু দি পাওয়ার 14 বার করতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এই গোটা জায়গা থেকে বার করতে হবে x টু দি পাওয়ার 14 কে। তাহলে এটা আর এটা প্রথম 3টাকে আলাদা করে রাখো, এটা থেকে x কিউব কমন নাও, চোদ্দ। তাহলে ভাবো এই জিনিসটা তোমার কমন চলে গেছে, হোল টু দি পাওয়ার, তাহলে তোমার সরি পাওয়ার গুলোকে ভুল লিখেছি দেখো, হোল টু দি স্যার, পাওয়ার 4। হ্যাঁ বলো। আজকের ক্লাসটা রেকর্ড করছেন? হ্যাঁ করছি। কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 14 বার করতে হবে আমাকে। এইবার তাহলে আমি করব কি, দুটোকেই ভেঙে দেবো। দুটোকে যদি আমি ভাঙি, তাহলে প্রথমে হচ্ছে এইটাকে ভাঙছি, তাহলে 1 প্লাস 4c1 4c2 4c3 লাস্ট হচ্ছে হোল টু দি পাওয়ার 4। আর এটাকেও ভাঙো, 1 প্লাস 4c1 x প্লাস এক্স স্কোয়ারটাকে একটা এন্ট্রি ধরে ভাঙো, প্লাস 4c2 প্লাস 4c3 প্লাস হোল টু দি পাওয়ার 4। এইটা থেকে এই দুটোর প্রোডাক্ট থেকে আমাকে কি আনতে হবে? কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 14। একটা জিনিস ভাবো, এই 1 এর দরুন আমার এখান থেকে লাগবে কত বলো তো? x টু দি পাওয়ার 14 লাগবে না? মাল্টিপ্লাই হয়ে যেন x টু দি পাওয়ার 14 আসে। হ্যাঁ স্যার।
তাহলে এইখান থেকে কি আমি x টু দি পাওয়ার 14 আদৌ পাবো? 1 এর দরুন পাবো না, কেননা ভাবো এই জায়গাটাতে x এর হাইয়েস্ট পাওয়ার দেখো x টু দি পাওয়ার 8 আসবে, এইটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে 1 এর দরুন তোমার আসবে অ্যাকচুয়ালি কত, x টু দি পাওয়ার 8, কিন্তু সরি 1 এর দরুন অ্যাকচুয়ালি লাগবে তোমার x টু দি পাওয়ার 14ই লাগবে, তাহলে 1 কিন্তু বাদ হয়ে গেল, x টু দি পাওয়ার 14 আসবে না। দেখো এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইবার এসো আমি তাহলে নেব 4x কিউব। 4x কিউবের জন্য কত লাগবে, x টু দি পাওয়ার 11 লাগবে। দেখো x টু দি পাওয়ার 11 কিন্তু আসবে না, কারণ হাইয়েস্ট পাওয়ার কত, x টু দি পাওয়ার 8। তাহলে বোঝো এই এন্ট্রিটাও বাদ হয়ে গেল। এবার এসো এইটা 6x টু দি পাওয়ার 6, এইটার দরুন ভাবো এইটাকে যদি তুমি ভাঙো তাহলে x স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 একটা আসবে, অর্থাৎ x টু দি পাওয়ার 14 কিন্তু আসবে। তাহলে 6x টু দি পাওয়ার 6 এর ঝামেলা মিটে গেল। দেখো তো এটা বুঝলে কিনা, এটার দরুন এটা আসছে, বুঝলে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এসো তারপরে কত পালা, এইটা 9, মানে 4x টু দি পাওয়ার 9। 4x টু দি পাওয়ার 9 এর জন্য দেখো x টু দি পাওয়ার 5 লাগবে। 5 কোন কোন জায়গাতে আসবে ভাবো, এইখানে একটা জায়গাতে 5 আসবে। কোথায় আসবে, এই চারটা তো থাকবেই, এই আগের চারটা তো থাকবেই, আর 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, এখানে একটা 5 আসবে, আর একটা 5 আসবে x টু দি পাওয়ার 5 এই জায়গাটা থেকে, দুটো অ্যাড হয়ে যাবে। তাহলে আর একটা 5 আসবে কি, এটাকে ভাঙলে দেখো এরকম একটা তো আসবে, 4c1 হবে, x এর পাওয়ারে হবে 4 মাইনাস 1 মানে কত 3, আর x স্কোয়ারের পাওয়ারে হবে 1, তাহলে এখানেও কিন্তু তোমার একটা 5 আসবে। দেখো তো বুঝলে কিনা? স্যার আরেকবার বলবেন? ধরো স্যার 4x আবার টু দি পাওয়ার 9টাকে ধরো আমি নিয়েছি, যদি নি আমাকে এই জায়গাটা থেকে তো x টু দি পাওয়ার 5 কে আনতে হবে, হবে তো? কতগুলো জায়গাতে পাবো x টু দি পাওয়ার 5 কে? দেখো এইটাকে যদি তুমি ভাঙো 3ab স্কোয়ার, আর তার আগে কত আছে, 4 আছে, তার আগে কত আছে, 4 আছে, তাহলে এইখানে একটা x টু দি পাওয়ার 5 আসবে না? হ্যাঁ স্যার। আবার ভাবো এইটাকে যদি তুমি ভাঙো, এইখানে তোমার তো এরকম একটা টার্ম আসবে 4c1, x এর পাওয়ারে যাবে 4 মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ারের পাওয়ারে যাবে 1। দেখো এখানেও x টু দি পাওয়ার 5 হচ্ছে না? হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এদের মাঝখানে তো যোগ চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে এরা দুজন অ্যাড হয়ে যাবে না? হ্যাঁ। তার সাথে কোনটা মাল্টিপ্লাই হবে, এইটা না? হ্যাঁ স্যার বুঝি। বুঝতে পেরেছো? অনিন্দিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। লাস্ট কেস, অন্যরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লাস্ট কেস হচ্ছে এইটা x টু দি পাওয়ার 12। x টু দি পাওয়ার 12 যদি তুমি আনো তার দরুন x স্কোয়ার লাগবে। x স্কোয়ার কোথায় কোথায় পাবো দেখো, x স্কোয়ার একটা পাবো দেখো এইখানে, সেটা কোনটা, এটা ইন্টু এটাতে, মানে 4x স্কোয়ার। তাহলে কি পেলাম, এটা 4x স্কোয়ার একটা পেলাম। আর একটা কোথায় পাবো, এইটাকে যখন আমি হোল স্কোয়ারে ভাঙবো
তখন এইখানে একটা এক্স স্কোয়ার পাবো না? তাহলে এই এক্স স্কোয়ারের সহগ কত আছে? 6। তার মানে অ্যাকচুয়ালি আমি কত পাবো? 6x স্কোয়ার, এরকম পাবো। দেখো তো বুঝলে কিনা। হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার ভাবো কত আসছে। তাহলে এখানে আসছে, এখানেও আসছে 6x⁴, এখানে আসছে 4 3 12, আর 4c1 মানে তো 4, 12 আর 4 16, 4 16 64 x⁴, প্লাস এখানে আছে 6 আর 4 10, তার মানে 10 x⁴, তার মানে x⁴ এর কোএফিসিয়েন্ট কত আসছে? দেখো 80 আসছে, 80x⁴। তার মানে x⁴ এর কোএফিসিয়েন্ট যেহেতু 80 চলে এসছে, তাহলে আমরা কি বলতে পারবো? দেয়ারফোর নাম্বার অফ সলিউশন হচ্ছে তোমার 80। তাহলে নাম্বার অফ ওয়েজ তোমার কত হয়ে যাবে? 80। তাহলে নাম্বার অফ ওয়েজ হয়ে যাবে তোমার 80। বোঝা গেল? না হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে আমরা মাল্টিনোমিয়াল থিওরেমকে ইমপ্লিমেন্ট করে থাকি। এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো, সেইটা হচ্ছে তোমার কেস অফ ডিঅ্যারেঞ্জমেন্ট। কেস অফ ডিঅ্যারেঞ্জমেন্ট, এটাকে ভালো করে বুঝবে। কেস অফ ডিঅ্যারেঞ্জমেন্ট, কেস অফ ডিঅ্যারেঞ্জমেন্টটা কিরকম? ধরো তোমাকে বলেছে n সংখ্যক অ্যাড্রেসড লেটার্স আছে, আর n সংখ্যক লেটার্স আছে, আর n সংখ্যক অ্যাড্রেসড এনভেলপ রয়েছে। এই এই লেটারগুলোকে অ্যাড্রেসড এনভেলপ মানে বুঝতে পারছো, করসপন্ডিং অ্যাড্রেস লাগানো এনভেলপ আছে। এই লেটারগুলোকে এমনভাবে তোমাকে প্লেস করতে হবে যেন সবাই রং অ্যাড্রেসে যায়, সবাই রং অ্যাড্রেসে যায়। এইটাকেই আমরা কেস অফ ডিঅ্যারেঞ্জমেন্ট বলে থাকি। আমি এটাকে যখন বার করব, ধরে নিচ্ছি এই ঘটনাটাকে ইউএন ওয়েতে কন্ডাক্ট করা যাবে। আমি ধরে নিলাম এই ঘটনাটাকে ইউএন ওয়েতে কন্ডাক্ট করা যাবে। এবার এসো, এই যে ইউএন ওয়েতে আমি কন্ডাক্ট করছি, এটার দুটো প্রকারভেদ আছে। মানে ইউএনটাকে দুভাবে কন্ডাক্ট করা যায়, মানে এই ঘটনাটাকে দুভাবে কন্ডাক্ট করা যায়। একটা প্রসেস হচ্ছে, তাহলে ইউএন কে আমি যেটা বলছি, ইউএন কে দুভাবে কন্ডাক্ট করা যায়। একটা প্রসেস হচ্ছে কোনো দুটো লেটার এনভেলপের রিলেটিভ চেঞ্জ হচ্ছে, কোনো দুটো লেটার এনভেলপের রিলেটিভ চেঞ্জ হচ্ছে, এইটা একটা প্রকারভেদ। আর আরেকটা হচ্ছে কোনো রিলেটিভ চেঞ্জ হচ্ছে না। রিলেটিভ চেঞ্জ হওয়া না হওয়াটা পরে বলছি, আপাতত আমরা খেয়াল রাখবো যে কোনো দুটো লেটার আর এনভেলপের মধ্যে
রিলেটিভ চেঞ্জ হচ্ছে, এই একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে কোনো রিলেটিভ চেঞ্জ হচ্ছে না। প্রথমে আমরা দেখব দুটো লেটার আর এনভেলপের মধ্যে রিলেটিভ চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটা কি। এই ব্যাপারটা কিরকম দেখো, ধরো এগুলো তোমার লেটার রয়েছে, আর এগুলো ওদের করসপন্ডিং অ্যাড্রেসওয়ালা এনভেলপ রয়েছে। তুমি প্রথমে ভাবো, বলতো এই লেটারটাকে কতভাবে আমরা প্লেস করতে পারি। n-1 ওয়েতে। শুধু n-1 ভাবে, কারণ এটা এখানে ঢুকবে না, এটা এখানে ঢুকবে না, এটা এইগুলোর মধ্যে যে কোনো একটাতে গিয়ে ঢুকবে। তাহলে এই লেটারটাকে আমি কতভাবে প্লেস করতে পারি, n-1 ভাবে। এবার এসো, আমি কি বলেছি দুটো লেটার আর এনভেলপের মধ্যে রিলেটিভ চেঞ্জ হচ্ছে, তার মানে ধরো L1 এইটাতে গিয়ে ঢুকলো সাপোজ, দেনান্দার কি হলো L3টা ওর করসপন্ডিং এনভেলপে গিয়ে ঢুকে পড়লো। এই ব্যাপারটাকে আমরা বলে থাকি দুটো লেটারের মধ্যে রিলেটিভ চেঞ্জ হওয়া। কি হচ্ছে, ও হয়তো E3 তে গিয়ে ঢুকলো আর L3 E1 এ গিয়ে ঢুকে পড়লো। এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে এরকম ঘটনা যদি ঘটে, তাহলে বাদবাকি কতগুলো লেটার খাম পড়ে রইলো, n-2। n-2। সেই n-2 সংখ্যক লেটার খামগুলোকেও, সেই লেটারগুলোকেও তো তোমাকে রংলি অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, তাহলে কতভাবে রংলি অ্যাড্রেস করতে পারবো, এইটার দরুন দেখো এটা হচ্ছে, তাহলে এগুলোর দরুন কি হবে, U of n-2। u of n-, দেখো n সংখ্যক লেটারকে n সংখ্যক অ্যাড্রেস এনভেলপের মধ্যে রংলি অ্যাড্রেস করা যায় un ভাবে, আমি ধরে নিয়েছি। তাহলে এখানে তো পড়ে রইলো n-2 সংখ্যক লেটার খাম পড়ে রইলো। তাহলে তাদের সবাইকে যদি আমি রংলি অ্যাড্রেস করি, তাহলে সেটা কতভাবে অ্যাড্রেস করা যায়, un-2 ভাবে। অ্যান্ড এর লজিক আছে, মাঝখানে মাল্টিপ্লিকেশন হয়েছে, অথবা প্লাস আর একটা কেস কি আছে, কোনো রিলেটিভ চেঞ্জ হয়নি, কোনো দুটো লেটার খামের মধ্যে কোনো রিলেটিভ চেঞ্জ হয়নি। এই ব্যাপারটাকে এবার আমরা এক্সপ্রেস করব। আবার ছবিটা আঁকি। প্রথমত একই লজিক, L1টা n-1 ভাবে দেখো প্লেস হতে পারে। ধরো L1টা E3 তে গিয়ে প্লেস হয়েছে সাপোজ। নো রিলেটিভ চেঞ্জ কথাটার মানে হচ্ছে L3 কিন্তু E1 এ ঢুকতে পারবে না। বোঝাতে পারলাম, L3 কিন্তু E1 এ ঢুকতে পারবে না। রিলেটিভ চেঞ্জ হলে কি হতো, L3 কিন্তু E1 এ গিয়ে ঢুকে পড়তো। এটা একটা কেস ছিল কিন্তু, যে কেসটা অলরেডি আমার আলোচনা হয়ে গেছে।
L3টা E1 এ এসে ঢুকে পড়ছে, সেই কেসটা কিন্তু আমার আলোচনা হয়ে গেছে। তাহলে আর একটা কেস কি হতে পারে, L3 E1 এ ঢুকতে পারবে না। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। দেখো L2 E2 তে ঢুকতে পারবে না, L3 E1 এ ঢুকতে পারবে না, L4 E4 এ ঢুকতে পারবে না, এরকম করতে করতে Ln En এ ঢুকতে পারবে না। তুমি বলো এইখানে কতগুলো লেটার খাম আছে? স্যার এল3 তো ই3 তেও ঢুকতে পারবে না, না? না, তাহলে n-2? ভেবে বলো। তুমি ওটার দিকে তাকিও না, তুমি দেখো এইখানে এইখানে কতগুলো লেটার খাম আছে। n-1 n-1, n-1। দেখো এখানে n-1 সংখ্যক লেটার খাম আছে। শুধু তাই না, সেগুলোকে আমি এমন ভাবে লিখেছি করসপন্ডিং এর সাথে করসপন্ডিং, মানে এটা এখানে ঢুকতে পারবে না, এটা এখানে ঢুকতে পারবে না, এটা এখানে ঢুকতে পারবে না, এটা এখানে ঢুকতে পারবে না। তাহলে এই কাজটাকে কতভাবে কন্ডাক্ট করা যাবে? un-1 পাবে। un-1 ভাবে। তার মানে এই স্পটটাতে কত চলে আসবে? un-1 হয়ে যাবে না? তাহলে un ইকুয়াল টু কি হয়ে যাবে? এই জিনিসটা। দেখো তো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলোকে আমরা রেকারেন্স রিলেশন বলে থাকি। এই রেকারেন্স রিলেশনের ইনিশিয়াল ভ্যালু বলে একটা বস্তু আছে। ভেবে দেখো, এই যে রেকারেন্স রিলেশনটা আমরা পাচ্ছি, এটা পাচ্ছি। আচ্ছা তুমি বলো, যদি আমি একটা চিঠি আর একটা এনভেলপ নিই, এটাকে কত রকম ভাবে রংলি প্লেস করা যাবে? 0 হুম, 0 জিরো। একটা চিঠি আর একটা এনভেলপ থাকলে তো আমি ওকে রংলি প্লেস করতেই পারবো না। তার মানে এখান থেকে একটা ইনিশিয়াল কন্ডিশন তৈরি কি করা যায়? u1 ইকুয়াল টু 0। একটা চিঠি একটা এনভেলপকে রংলি প্লেস করা যায়, তো তার মানে u1 পাবে। তাহলে u1 এর ভ্যালু হচ্ছে তোমার 0। এবার বলো, যদি তোমাকে বলে যে দুটো চিঠি আছে আর দুটো এনভেলপ আছে, এদেরকে কত রকম ভাবে রংলি প্লেস করা যাবে? একরকম ভাবে। একভাবে। একরকম ভাবে, কেননা ছবিটা এরকম। এটা এখানে ঢুকবে, এটা এখানে ঢুকবে, এই একটাই প্রসেস আছে। তার মানে চিন্তা করো, u2 এর ভ্যালু হচ্ছে তোমার 1। এইগুলোকে আমরা ইনিশিয়াল কন্ডিশন বলি। মেন উদ্দেশ্য কি জানো তো? মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে আমরা এই u1 u2 পর্যন্ত নিয়ে চলে আসবো। এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। প্রথমত এটাকে তো আমরা মনেই রাখবো, দ্বিতীয়ত এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো দেখো। ধরো তোমাকে যদি বলে চারটে চিঠি, চারটে এনভেলপ আছে,
কত রকম ভাবে এদেরকে রংলি অ্যাড্রেস করা যাবে, কত রকম ভাবে এদেরকে রংলি অ্যাড্রেস করা যাবে। ধরো তোমাকে বললো, তাহলে ভাবো সেটা নিশ্চয়ই ইউফো। তোমার রিলেশনটা কি ছিল? ইউএন ইকুয়াল টু, তাহলে তুমি এখানে এন এর জায়গাতে 4 বসিয়েছো, তাহলে 4 বসালে এটা কত হয়ে যাচ্ছে? 3u2 প্লাস 3u3। সবসময়তে এই দুটোর মধ্যে বড় যেটা সেইটাকে সাবস্টিটিউট করবো, তাহলে u3টার ভ্যালু হচ্ছে আমরা বার করবো। তাহলে u3 মানে কি, n এর জায়গাতে 3 বসিয়ে দেবো। 3 বসালে দেখো এটা আসবে 2u1 প্লাস 2u2। তাহলে দেখো এটা কিরকম আসছে? 3 আর 6 8, 8u2 প্লাস 6u1। এইবার u2 আর u1 এর মধ্যে আমরা চলে এসেছি, ইনিশিয়াল কন্ডিশনে চলে এসেছি। তাহলে u2 এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেবো, আর u1 এর জায়গাতে আমরা 0 বসিয়ে দেবো। তাহলে আমার কত হয়ে যাবে? 8 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 0, সরি এটা 9u2 হচ্ছে। তার মানে রেজাল্ট তোমার চলে আসবে 9। তাহলে 9 ভাবে এটাকে কন্ডাক্ট করা যাবে। তাহলে আমি এখন থেকে রেকারেন্স রিলেশনটাকে মনে রাখবো। রেকারেন্স রিলেশনটাকে মনে রাখলে আমার অসুবিধা হবে না। তাহলে এটা গেল হচ্ছে তোমার কেস অফ ডি অ্যারেঞ্জমেন্ট। দেখো তো সবাই বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে জিওমেট্রিক প্রবলেম। সরি, জিওমেট্রিক প্রবলেম হচ্ছে। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশন, সার্কুলার পারমুটেশনের কনসেপ্টটা কিরকম? ধরো তোমাকে বলেছে যে এরকম একটা রাউন্ড টেবিল আছে, তাহলে এই রাউন্ড টেবিলের চারিদিকে 5 জনকে কতভাবে অ্যারেঞ্জ করা যায় বা বসানো যায়। একটা রাউন্ড টেবিলের চারিদিকে 5 জনকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়। ভেবে দেখো তুমি কি করবে। একটা রাউন্ড টেবিলের চারিদিকে যেহেতু তুমি বসাচ্ছ, তাহলে তুমি কি করবে? প্রথমে যে কোনো একজনকে বসিয়ে নেবে, দিয়ে কি করবে? বাদ বাকি 4 জনকে এর রেসপেক্টে তুমি ঘোরাবে। তাহলে বাদ বাকি 4 জন ধরো এখানে আছে, বি, সি, ডি, ই এখানে রয়েছে বাদ বাকি 4 জন। এই 4 জন ভেবে দেখো এই 4টে জায়গাতে ফ্যাক্টোরিয়াল 4 ভাবে কিন্তু অ্যারেঞ্জ করে। তার মানে এই 5টা লোক
একটা রাউন্ড টেবিলের চারিদিকে ফ্যাক্টোরিয়াল 4 ওয়েতে বসতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মানে সাপোজ যদি তোমাকে বলতো যে 5টা ডিফারেন্ট কালারের ফুল দিয়ে 5টা ডিফারেন্ট কালারের ফুল দিয়ে তুমি কত রকমের গার্ল্যান্ড তৈরি করতে পারবে? আচ্ছা, আমি ওয়াইফাইটা ধরছি এখন, হ্যাঁ ঠিক আছে, একটু ডিসকানেক্ট হতে পারে হয়তো। দেখা যাচ্ছে তো ডিসপ্লেটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5টা ডিফারেন্ট কালারের ফুল দিয়ে কত রকমের গার্ল্যান্ড তৈরি করা যেতে পারে। তুমি কি করবে, গার্ল্যান্ড যখন মেক করবে একটা দড়ি নেবে, দড়ি নিয়ে প্রথমে যে কোনো একটা কালারকে এখানে বসিয়ে নেবে, নিয়ে বাদ বাকিগুলোকে এর রেসপেক্টে গাঁথতে থাকবে। ভেবে দেখো, হিসেবে তো এটা ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যকই হবে, কারণ বাদ বাকি এই 4টে ফ্যাক্টোরিয়াল 4 ভাবে অ্যারেঞ্জড হবে। এই যে ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক তুমি অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ, এর মধ্যে এইটা একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঢুকে রয়েছে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট ঢুকে রয়েছে। আবার ভাবো, এই ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক অ্যারেঞ্জমেন্টের মধ্যে এরকমও তো একটা অ্যারেঞ্জমেন্ট ঢুকে থাকবে, এটা C1, এখানে গেল C5, এখানে এলো C2, এখানে হলো C4, এখানে এলো C3। ভালো করে তাকিয়ে দেখো, এই ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক অ্যারেঞ্জমেন্টের মধ্যে তো এরকমও তো একটা অ্যারেঞ্জমেন্ট ঢুকে থাকবে। এবার তোমরা আমাকে বলো, এই যে মালাটা আর এই মালাটা, এই দুটো মালার মধ্যে কি কোনো তফাৎ আছে? না। না তখন না নেই তো। স্যার। এক না স্যার। ভার্টিক্যালি ইনভার্ট স্যার। কারণ এই মালাটাকে যদি আমি টার্ন ওভার করি তাহলে কিন্তু এটা আসবে। দেখো, এটা এখানে সোয়াপ করেছে, এটা এখানে সোয়াপ করেছে, তার মানে কি জাস্ট টার্ন ওভার করলে এটা চলে আসবে কিন্তু। তার মানে বোঝো, কিন্তু এটাতে একটা অ্যারেঞ্জমেন্ট, এটা আর একটা অ্যারেঞ্জমেন্ট, তার মানে দুটো অ্যারেঞ্জমেন্টের জন্য আমি কিন্তু মালা পাচ্ছি একটা। তাহলে কিরকম পাচ্ছি? দুটো অ্যারেঞ্জমেন্টের জন্য আমি মালা পাচ্ছি কিন্তু একটা। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 সংখ্যক অ্যারেঞ্জমেন্টের জন্য আমি নিশ্চয়ই মালা পাবো ফ্যাক্টোরিয়াল 4/2 সংখ্যক। তার মানে মনে রাখতে হবে, যে জিনিসগুলোকে তুমি নিজে স্থির থেকে ঘুরিয়ে দেখতে পারবে, যে জিনিসগুলোকে তুমি নিজে স্থির থেকে ঘুরিয়ে দেখতে পারবে, সেই জায়গাগুলোতে একটা করে বাই 2 আসবে। তার মানে লজিকটা বোঝো, যদি তুমি n সংখ্যকের ক্ষেত্রে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n-1 ইন্টু হাফ। তার মানে হাফটা কোথায় কোথায় আসবে? গার্ল্যান্ড, নেকলেস, এই জায়গাগুলোতে বুঝতেই পারছো হাফ এন্ট্রিটা আসবে। কোথায় কোথায় হাফ আসবে না, যেমন হচ্ছে রাউন্ড টেবিল, মেরিগো রাউন্ড, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হাফ আসবে না।
তাহলে মনে রাখবে যে সমস্ত জিনিসগুলোকে তুমি নিজের স্থির থেকে ঘুরিয়ে দেখতে পারো তার ইনস্ট্যান্স কি? তার ইনস্ট্যান্স হচ্ছে তোমার ফুলের মালা, নেকলেস, এগুলো হচ্ছে তার ইনস্ট্যান্স। সেই সমস্ত জায়গাগুলোতে তোমার হাফ ব্যাপারটা আসবে। আর যেগুলোকে তুমি নিজের স্থির থেকে ঘুরিয়ে দেখতে পারবে না সেই জায়গাগুলোতে কিন্তু হাফ ব্যাপারটা আসবে না। তাহলে এটাকে আমরা খেয়াল রাখবো। আচ্ছা বলো তো, এমন কোনো কেস আছে যেখানে একটা সার্কুলার পারমুটেশনও নর্মাল পারমুটেশনের মতো হতে পারে? স্যার, বলো। সবকটা জিনিস যদি একই রকম হয়, এখানে এরকম হবে কি, মানে এখানে যেমন ডিফারেন্ট কালারের ফুল, সবকটা যদি একই কালারের ফুল হয় এরকম? সবকটা একই কালারের ফুল হলে একরকমই মালা গাঁথা যাবে। আচ্ছা ধরো তোমাকে যদি বলে একটা রাউন্ড টেবিলের চারদিকে পাঁচটা চেয়ারে পাঁচজনকে কতভাবে বসাতে পারে? পাঁচটা চেয়ার যেই তোমাকে বলে দিল, তাহলে পাঁচটা ধরো আলাদা আলাদা চেয়ার আছে, সেগুলো তো একটা ফিক্সড পজিশনে বসে রয়েছে। তাহলে সেই চেয়ারের সাপেক্ষে যখন তুমি বসাচ্ছ, একটা জিনিস ভাবো, আমি এখানে কি করেছিলাম, এ কে বসিয়েছিলাম, এই জায়গাটাতে এ কে বসিয়েছিলাম, এই চেয়ারটাতে। তাহলে এই চেয়ারটাতে যে এ কে বসালাম, একে ফিক্স করে যেমন এইগুলোকে ঘুরিয়েছি, তেমনি এই জায়গাটাতে তো আমাকে বি কেও বসাতে হবে। মানে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এরা আর সার্কুলার হিসেবে ট্রিট হবে না। এখানে ব্যাপারটা কিরকম হবে, এই পাঁচজন পাঁচটা জায়গাতে ফ্যাক্টোরিয়াল 5 ভাবে বিন্যস্ত হচ্ছে। এখানে আমি কি বলেছি, রাউন্ড টেবিলের চারদিকে পাঁচজনকে কতভাবে অ্যারেঞ্জ করতে পারে বা বসাতে পারে। তার মানে সেখানে কিন্তু চেয়ারগুলো কিন্তু দেওয়া নেই, চেয়ারগুলো ডেফিনিট নয়। মানে লোকগুলো আসবে, একটা করে চেয়ার নিয়ে বসে পড়বে, চেয়ারের কথা কিছু মেনশন করা নেই। মানে তোমাকে এরকম বলা নেই যে একটা রাউন্ড টেবিলের চারদিকে পাঁচটা চেয়ারে পাঁচজন লোক কতভাবে বসতে পারে, তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল 5ই হবে। কিন্তু যদি তোমাকে বলে একটা রাউন্ড টেবিলের চারদিকে পাঁচজন লোক কতভাবে বসতে পারে, তাহলে কিন্তু সেটা ফ্যাক্টোরিয়াল 4 হবে। তখন কি হবে, তখন একজনের রেসপেক্টে তুমি অন্যদেরকে ঘোরাবে। দেখো তো ব্যাপারটা বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার। আমাকে আরেকবার বলবেন। দেখো, তোমাকে যদি বলে যে একটা রাউন্ড টেবিলের চারদিকে পাঁচটা চেয়ারে পাঁচজন লোককে তুমি কতভাবে বসাতে পারবে, এখানে তাহলে তো ব্যাপারটা কিরকম হয়ে গেল, পাঁচটা চেয়ার মানে তো চেয়ারগুলো সব আলাদা আছে, হ্যাঁ। পাঁচটা আলাদা চেয়ার, পাঁচটা আলাদা লোক, তুমি যখন হুম, অ্যারেঞ্জ করবে তখন তো ওকে সার্কুলারই বসাও কি লিনিয়ারই বসাও, ব্যাপারটার হ্যাঁ। মধ্যে কোনো তফাৎ থাকবে কি? না, তখন থাকবে না। তাহলে ওটা তো ফ্যাক্টরিয়াল 5ই হবে। ফ্যাক্টরিয়াল 5 হবে নর্মাল। কিন্তু আচ্ছা, যদি রাইট। তোমাকে বলে যে একটা রাউন্ড টেবিলের চারিদিকে পাঁচজন লোককে কতভাবে বসাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তুমি কি করবে, যে কোনো একটা লোককে আগে বসিয়ে নেবে, যে কোনো একটা হুম, পজিশন হুম, বসিয়ে নিয়ে তুমি কি করবে, তার সাপেক্ষে বাদ বাকি চারজনকে ঘোরাবে। তাহলে হ্যাঁ, মনে করো ফ্যাক্টরিয়াল 4 ভাবে অ্যারেঞ্জ করবে, তখন কিন্তু হুম, এটা সার্কুলার পারমুটেশন। বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা। তাহলে এটা গেল হচ্ছে তোমার সার্কুলার পারমুটেশনের কনসেপ্ট। এবার এসো আমরা একটু জিওমেট্রিক্যাল প্রবলেমের মধ্যে ঢুকি। ধরো তোমাকে বললো find the number of rectangles in a chessboard. একটা চেস বোর্ডে কতগুলো হচ্ছে তোমার রেক্টাঙ্গেল থাকবে।
আমরা জানি একটা চেস বোর্ড মানে হচ্ছে 8x8 অর্ডারের। এই ধরো একটা চেস বোর্ড আছে, সাপোজ তুমি ধরো এই রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করতে চাও। কিভাবে তুমি তৈরি করবে দেখো, তুমি যদি এই দুটো লাইনকে নেবে প্রথমে, তারপরে তুমি এই দুটো লাইনকে নেবে, নিলে ভেবে দেখো এই রেক্ট্যাঙ্গেল। স্যার 204টা হ্যাঁ, অ্যান্সার কি 204? অ্যান্সার 204 হতে পারে। তাহলে তুমি কি করবে, এই দুটো লাইনকে তুমি নেবে হরাইজন্টালি অ্যান্ড এই দুটো লাইনকে তুমি নেবে ভার্টিক্যালি। তার মানে কি সিলেক্ট করবে তুমি। এবার তুমি দেখো হরাইজন্টালি কতগুলো লাইন আছে, 9টা লাইন আছে দেখো হরাইজন্টালি। হরাইজন্টালি কিন্তু হচ্ছে তোমার 9টা লাইন আছে। তার মানে 9টার থেকে যে কোনো দুটো লাইনকে তুমি চুজ করবে, অ্যান্ড ভার্টিক্যালিও দেখো তোমার 9টা লাইন আছে, ভার্টিক্যালিও তোমার 9টা লাইন আছে। তাহলে ভার্টিক্যালিও তুমি 9টা থেকে যে কোনো দুটো লাইনকে চুজ করবে। করার দরুন তুমি এক একটা করে রেক্ট্যাঙ্গেল কিন্তু পাবে। তার মানে এটা মনে হয় 1296 হচ্ছে, এটা তো 36 আসছে, 36 স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে তোমার মনে হয় 1296। তাহলে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস ইন এ চেস বোর্ড, চেস বোর্ডটা 8x8 হলে এটা হবে। তাহলে বুঝতেই পারছো যদি তোমাকে n/n চেস বোর্ড একটা দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল নিশ্চয়ই হবে n+1 c2 তার হোল স্কোয়ার। তাহলে n/n অর্ডারের যদি তোমাকে একটা চেস বোর্ড দেয়, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ রেক্ট্যাঙ্গেলস তোমার হয়ে যাবে n+1 c2 তার হোল স্কোয়ার। এইবার এসো যদি তোমাকে বলতো যে ফাইন্ড দ্য নাম্বার অফ স্কোয়ারস ইন এ চেস বোর্ড, তখন 204 হবে। নাম্বার অফ স্কোয়ারস ইন এ চেস বোর্ড, সেক্ষেত্রে আমরা কিভাবে ভাববো, যদি চেস বোর্ডটা 1/1 হতো অর্থাৎ এটা, তাহলে সেক্ষেত্রে কতগুলো স্কোয়ার পেতাম, একটাই স্কোয়ার পেতাম। তাহলে 1/1 এর জন্য আমি পাচ্ছি স্কোয়ারের সংখ্যা 1 স্কোয়ার। যদি আমি 2/2 নিই, 2/2 নেওয়ার কনসেপ্টটা কি, এই 1/1টা আবার ভাগ হয়ে গেছে, তার মানে এই গোটাটাও একটা পাচ্ছি, গোটাটার জন্য 1 স্কোয়ার পাচ্ছি, আর 2/2 এর জন্য এখানে আরো 2 স্কোয়ার হিসেবে জড়ো হচ্ছে। তাহলে এটা পেয়ে যাব ন্যাচারালি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো যদি হচ্ছে আমি 3/3 অর্ডারের একটা তোমার চেস বোর্ড নিই, 3/3 অর্ডারের চেস বোর্ড নিলে দেখো এই বড়টার জন্য পাবো একটা 1 স্কোয়ার পাবো, দেখো 2 স্কোয়ারটা কোথায় আসবে, এইখানে একটা জায়গাতে আসবে, এখানে আসবে একটা, এইখানে একটা আসবে, আর এইখানে একটা আসবে। তার মানে একটা 2 স্কোয়ার পাবো। আর এই ছোট ইউনিট গুলোর জন্য একটা হচ্ছে তোমার 3 স্কোয়ার পাবো। তার মানে 3/3 এর জন্য পেয়ে যাব 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার।
এই করতে করতে যদি তুমি প্রসিড করো তাহলে n বাই n যেটা হবে তার দৌড় ন্যাচারালি আমি পাবো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করতে করতে n স্কোয়ার পর্যন্ত, তার মানে হয়ে যাবে n n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তাহলে বুঝতেই পারছো 8 বাই 8 যদি তুমি চেস বোর্ড নাও তাহলে এইটা তোমার 204 হবে। করতে করতে 8 স্কোয়ার পর্যন্ত যদি তুমি যাও তাহলে 8 ইন্টু 9 ইন্টু 17 বাই 6, তার মানে 12 ইন্টু 17, তার মানে হয়ে যাবে এইটা 204। তাহলে স্কোয়ারের সংখ্যা এইভাবে আমরা বার করব, রেক্ট্যাঙ্গেলের সংখ্যা আগেরটার মতো করে হচ্ছে আমরা বার করব। তাহলে এটা গেল জিওমেট্রিক্যাল প্রবলেম। এবারে আমরা কম্বিনেটরিক্স এর একটা খুব ইম্পর্টেন্ট পজিশন, সেটার নাম হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটার নাম হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল। পিজিয়ন হোল প্রিন্সিপালটা কিরকম? খুবই কমন সেন্সের একটা, কিন্তু এটাকে ইউজ করে বহু কেস সলভ করা হবে পরবর্তীকালে। লজিকটা ভাবো, যদি n সংখ্যক পিজিয়ন হোলস থাকে আর n প্লাস 1 সংখ্যক পিজিয়নস থাকে, যদি n সংখ্যক পিজিয়ন হোলস থাকে আর n সংখ্যক যদি পিজিয়নস থাকে, তখন there exist a pigeon hole, there exist at least a pigeon hole, মানে মিনিমাম একটা থাকবেই at least a pigeon hole where two pigeon reside। এটাকে কি বোঝানোর কোনো দরকার আছে? n সংখ্যক পিজিয়ন হোলের মধ্যে যদি n প্লাস 1 সংখ্যক পিজিয়নকে তুমি যদি রাখো, তাহলে অ্যাটলিস্ট মিনিমাম একটা পিজিয়ন হোল তো তুমি পাবেই যেখানে দুটো পিজিয়ন থাকবে। দেখো, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কমন সেন্স। এর থেকে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে জেনারেলাইজড পিজিয়ন হোল প্রিন্সিপাল। জেনারেলাইজড পিজিয়ন হোল প্রিন্সিপালটা কিরকম? n সংখ্যক পিজিয়ন হোলের মধ্যে যদি kn প্লাস 1 সংখ্যক পিজিয়নস থাকে, তাহলে there exist at least a pigeon hole, at least একটা পিজিয়ন হোল থাকবেই where কতগুলো পিজিয়ন থাকবে বলো তো? where minimum k plus 1 সংখ্যক পিজিয়ন থাকবে। বুঝতে পারলে লজিকটা? n সংখ্যক পিজিয়ন হোলের মধ্যে kn প্লাস 1 সংখ্যক পিজিয়নকে তুমি রেখেছো, তাহলে তুমি সবচেয়ে খারাপ কেসটা ভাবো, তুমি কি করতে পারো? প্রত্যেক কটা পিজিয়ন হোলের মধ্যে k সংখ্যক পিজিয়নকে রাখলে, তাহলে তোমার kn এর হিসেবটা বরাবর হয়ে গেছে। এবার এই একটা পিজিয়ন তো তোমার পড়ে থাকবে, তাহলে এই একটা পিজিয়নকে যখন তুমি প্লেস করবে সেটা তো কোনো একটা পিজিয়ন হলে গিয়ে প্লেসড হবে। সেই পিজিয়ন হোলটাতে তাহলে নাম্বার অফ পিজিয়ন কত হয়ে যাবে? k প্লাস 1 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো সবাই বুঝলে কিনা।
হ্যাঁ স্যার বুঝেছি। স্যার একবার বলবেন? তুমি সবচেয়ে খারাপ কেসটা ভাবো, তোমার কাছে n সংখ্যক পিজিয়ন হোলস আছে, হোলস 1 হোলস 2 এরকম করতে করতে হোলস n। তুমি কি করলে প্রত্যেক কটাতে k সংখ্যক পিজিয়নকে অ্যালোকেট করলে, তাহলে টোটাল কতগুলো পিজিয়ন হয়ে গেল, kn সংখ্যক হয়ে গেল। তাহলে এইগুলো তোমার অ্যালোকেট হয়ে গেছে, এইটা তোমার বাকি আছে। এই বাকিটা কোনো একটা হোলসে গিয়ে তো অ্যালোকেট হবেই, তাহলে সেটা কোনো একটা দিকে হয়তো অ্যালোকেট হলো, তাহলে যেটাতে গিয়ে অ্যালোকেট হবে সেটা তোমার k+1 সংখ্যক হয়ে যাবে। তার মানে কি মিনিমাম একটা পিজিয়ন হোল থাকবেই যেখানে k+1 সংখ্যক পিজিয়ন রিসাইড করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। এটার একটা ইমপ্লিমেন্টেশন ভাবো, কোনো একটা পাবলিক প্লেসে যদি 13টা পার্সন থাকে, তাহলে এদের মধ্যে অ্যাটলিস্ট 2% থাকবেই যাদের সেম মান্থ অফ বার্থ হবে। বলা যাবে এটা? হ্যাঁ বলা যায়। হ্যাঁ স্যার। কেন বলা হ্যাঁ যাবে? স্যার। তার কারণ হচ্ছে এখানে পিজিয়ন হচ্ছে, পিজিয়ন কতগুলো বলো তো? 12টা। ভুল বলছি, পিজিয়ন হচ্ছে তোমার 13টা, আর পিজিয়ন হোলস হচ্ছে 12টা মাস। তাহলে কোনো একটা পিজিয়ন হোল তো থাকবেই, মানে কোনো একটা মান্থ তো থাকবেই যেখানে অ্যাটলিস্ট 2% থাকবে। বুঝতে পেরেছো কি বললাম? এখানে হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে হচ্ছে পিজিয়নের সংখ্যা হচ্ছে 13টা, আর পিজিয়ন হোলস যদি তুমি বলো, পিজিয়ন হোলস যদি তুমি বলো তাহলে সেটা হচ্ছে 12টা মাস। তার মানে কোনো একটা হোল থাকবেই, মানে কোনো একটা মান্থ থাকবেই যেখানে অ্যাটলিস্ট 2টো পিজিয়ন থাকবে। তার মানে কি কোনো একটা মান্থে 2টো পিজিয়ন মানে কি 2টো লোকের বার্থডে হবে, তার মানে অ্যাটলিস্ট 2% থাকবেই যাদের সেম মান্থ অফ বার্থডে হবে। বোঝা গেল? এটা আমি একটা ছোটখাটো ইনস্ট্যান্স নিয়েছি। আচ্ছা এবার এসো তোমরা কি করবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমরা ভুলে গেছো এখন অনেক কিছু, 11-এর যে বইটা রয়েছে। স্যার একটু নামান না। হ্যাঁ, আরো 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 নামাবো। না স্যার ঠিক আছে। 11-এর যে বইটা রয়েছে, 11-এর বইটা থেকে নেক্সট দিন তোমরা পারমুটেশন কম্বিনেশন পুরোটা করবে, মানে লং অ্যান্সারটা, পারমুটেশন কম্বিনেশনের শুধু লং অ্যান্সারটা করবে। দ্বিতীয়ত, এইবার রুডিমেন্টসের একটা ওই জেই মেনের জন্য বই পাওয়া যায়, জেই মেন ডব্লিউবিজেই একসাথে, এই বইটাকে কিনবে। এবার এই বইটা থেকে তুমি নিজে প্র্যাকটিস করবে। এই বইটাতে সলিউশন করে দেওয়া আছে, দেখবে তোমার অসুবিধা হবে না। আদার দেন আমি যেগুলো করাবো সেগুলোর বাদ দিয়ে তুমি এই বইটা থেকে প্র্যাকটিস করবে। আর নেক্সট দিনের হোমওয়ার্ক তোমার থাকবে কিন্তু 11-এর পারমুটেশন কম্বিনেশনের লং অ্যান্সার টাইপ, যেটা শুধু লং, আর কিচ্ছু করতে হবে না, শুধু লং অ্যান্সার টাইপ তুমি করবে। ওকে? স্যার রুডিমেন্টস এর বই বললেই পাওয়া যাবে? হ্যাঁ, রুডিমেন্টসের বলবে, এমসিকিউ এর বই কিন্তু, নর্মালটা না। ওদের কিন্তু একটা 11-12 এর বইও আছে, ওটা কিন্তু না। রুডিমেন্টস এর এমসিকিউ এর বই বলবে ফর জেইমেন ডব্লিউবিজেই যে বইটা, ওই বইটার কথা বলবে, ওই বইটা পেয়ে যাবে দোকানে, পপুলার বই। স্যার একটাই সেট তো? একটাই সেট, একটাই সেট। ওই বইটাকে এবার কিনবে, ঠিক আছে?
তাহলে আজকের মতো এন্ড করো। স্যার লিভ করছি। আচ্ছা স্যার লিভ